কাবুল শক্ত জায়গা, শহরের চারিদিকে পাথর, মানুষের দিলের ভেতর আরো শক্ত পাথর। শাহনশাহ বাদশাহ সেই পাথরের ফাটলে ঘাস গজাচ্ছে, আপনাকে পানি ঢালতে ডেকেছেন। দেশে বিদেশেতে আফগানিস্তানের সরজমিনে বর্ণনায় এটাও লিখেছিলেন সৈয়দ মুস্তাফা আলী। পাঠান মুলুকে ঢুকতেই আলী সাহেবকে এক কাবুলি জানিয়ে দেন তারা কাবুল নদীতে নেয়ে উঠে বরফ ঘষে ঘষে আঙুর খাবেন তামাম জুলাই আগস্ট মাসে। পাথরের ফাটলে পানি ঢালা তো দূরের কথা, মাস্টারের দিন আলী সাহেবের বেশি দিন স্থায়ী হয়নি রাষ্ট্র বিপ্লবে। আগ্রাসন, হানাদারি, অভিযানের মতো যুদ্ধ ও রাষ্ট্র বিপ্লব আফগান ইতিহাসের পরতে পরতে। কত আয়ারাম এলো আর কত গয়ারাম গেল, হোক না সে বীরপুঙ্গব ইংরেজ, রুশ বা মার্কিন। একদল যায় তো আসে আর এক দল, ড্রপ সিনের বালাই নেই। সেই জুলাই আগস্ট মাস, আখরোট, কিসমিস, পেস্তায় রক্তের দাগ। তার আবার ছিঁড়ে গেছে আফগানি রবাবের। আগুয়ান তালিবানের তাণ্ডবে তীব্র রকেট, মিসাইল, গ্রেনেড, গুলির গর্জন। 20 বছর আগে কত হাঁকডাক করে তালিবান ও আল কায়দাকে শায়েস্তা করতে গিয়েছিল আমেরিকা। মহাশক্তিধররা সেই অভিযানের নাম দিয়েছিলেন অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। আগুয়ান তালিবান যেন দুয়ো দিচ্ছে স্বাধীনতার তথাকথিত পূজারী ইয়াঙ্কিদের। গৃহযুদ্ধের লকলকে আগুনের আঁচ আবার আফগান ভূমিতে। পরাণের সাথে শুরু নতুন মরণ খেলা। নিষেধ বেলাই বটে, ফের কেন হিংসার চক্রবুহে আম আফগানরা? অনন্ত এক ট্র্যাজেডির শিকড় সন্ধানে TV9 बांग्ला। हम लोग इस समय मौजूद हैं लोगार के उस एरिया के अंदर जो अफगान बॉर्डर, और अगर आप देख रहे हैं लगातार फायर चल रहा है। I'd like to thank the Indian people, the Indian government, and the Indian Parliament. India is the fourth largest contributor of assistance to Afghanistan. হিন্দ বা হিন্দুস্তানের সঙ্গে আজকের আফগানিস্তানের সম্পর্ক দূর অতীতের। বাংলা ও কাবুলিদের লেনাদেনাও প্রায় 200 বছরের পুরনো। কলকাতাতেই ঘরবাড়ি বহু কাবুলির, তবু একটা বিশেষ ধাঁচায় বন্দী বঙ্গজনের আফগানিস্তান জ্ঞান, যার কেন্দ্রে রয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ। ধারণা বা জ্ঞানের সেই ভুবনে উঁকি মেরে যান মুস্তাফা আলী সাহেবও। কাবুলিওয়ালা গল্পে রহমতকে দেশ গাঁয়ের রেখে আসা ছোট্ট মেয়ের অভাব ভুলিয়ে দিয়েছিল মহানগরের মিনি। প্রবাসী পিতার বুকে জমে থাকা স্নেহরস ও শৈশবের সীমান্তহীন চাপল্যের এই মেলবন্ধন সাহিত্যের সম্পদ। আবার অনেক বাঙালির কাছে এটাই রুখা সুখা আফগানিস্তানের প্রথম পাঠ। রবীন্দ্রনাথের গল্প, ছোট গল্প কাবুলিওয়ালার মাধ্যমে বাঙালিদের সঙ্গে আফগানদের পরিচয় হয়। সেই ছোট গল্প লেখা হয়েছিল 1892 সালে, এবং তার থেকে তারপরে রবীন্দ্রনাথেরই শিষ্য সৈয়দ মুস্তাফা আলী, উনি আফগানিস্তানে গিয়েছিলেন, কাবুলে গিয়েছিলেন 1927 সালে ওখানে পড়াতে। এবং তার থেকে যে অনবদ্য বই, যেটা 1948 সালে প্রকাশিত হয় দেশে বিদেশে, দেশে বিদেশের মাধ্যমে বাঙালিদের সঙ্গে আফগানিস্তানের পরিচয় হয়। সুতরাং কাবুলিওয়ালার যে চরিত্রটি রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন, সেটা থেকে আফগানদের সম্পর্কে একটা ধারণা হয়, কিন্তু সেটা গোটা আফগানিস্তানের সমস্ত জনজাতির প্রতিফলন নয়। 1957 সাল, কাবুলিওয়ালা মিনির সহৃদয় সংবাদ সেলুলয়েডে ধরলেন তপন সিংহ। কয়েক বছরের মধ্যেই বিমল রায় ও হেমেন গুপ্তের যুগলবন্দিতে হিন্দি কাবুলিওয়ালার মুক্তি। বলরাজ সাহানির অভিনয়ে বাংলার গণ্ডি টপকালো দীর্ঘদেহী কাবুলির স্নিগ্ধ অন্তর এবং চোখের জলে ভেজা জীবন বৃত্তান্ত। लिखा है कि एक दिन एक मुनि जी को इतनी प्यास लगी कि वो सारे समुंदर का पानी पी गए। वो छोटा मुनि जी था कि बड़ा मुनि जी था? बड़ा मुनि जी वो था। बड़ा था, वो फिर क्यों? খাস কাবুলের মসনদে সে সময় মোহাম্মদ জাহির শাহ। তবে শাহ জামানাতেও আফগান ইতিহাসের ক্ষত দগদগে হয়ে বাইরের দুনিয়ায় ধরা দেয়নি। কিছু কিছু জায়গা আছে মনে হবে একদম ওল্ড দিল্লির মতো, মানে জাস্ট দোকানের পর দোকান, খুব কনজেস্টেড।
আর কিছু কিছু খুব পুরনো পুরনো আর্কিটেকচারের বাবারের গার্ডেন টার্ডেন আছে। সো মানে ইটস অলমোস্ট লাইক আ ওল্ড সিটি, কিন্তু এত যুদ্ধটা এত বেশি হয়েছে যে এখনও গাড়ি করে গেলে দেয়ালগুলোতে ইউ ক্যান সি বুলেটের মার্ক। কাবুলিওয়ালা প্রকাশিত হয়েছিল 1892-এ। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালায় রহমতের নিজ ভূমি জীবিকার সংকট আছে, কিন্তু নেই যুদ্ধের করাল ছায়া। বাস্তবের আফগানিস্তানে যুদ্ধ হিংসা চিরপ্রবহমান। আফগানিস্তান মানে রহমতের দেশ মানে যেখান থেকে লোকে যুদ্ধ বিগ্রহের ফলে ভারতবর্ষে ছুটে চলে আসে এবং কোনো রকমে মানে টাকা ধার দিয়ে ইয়ে করতে থাকে, এবং কিছু উপজাতীয় বৈশিষ্ট্য ভয়ানক রকমের মানে ইমান নিয়ে ভীষণ বেঈমানদের সহ্য করতে পারে না, মানে কিছু স্টিরিওটাইপে আমাদের খাড়া করে থাকা, এবং তারা অত্যন্ত কলহপ্রিয় হয়, মানে একদিকে ভীষণ ভালো একদিকে ভীষণ খারাপ। আফগানিস্তান মানেই এখনও 300 বছরের পুরনো 400 বছরের পুরনো একটা অবস্থায় আটকে আছে, মানে একটা সময়ের থেমে থাকে এরকম একটা সমাজ। সেখানে ধর্মটা হচ্ছে আসল, যেন ধর্ম ছাড়া কিছু নেই। ধর্ম ছাড়াও যে আফগানিস্তানে ভাষাগত বৈশিষ্ট্য মানে বৈচিত্র্য আছে, আফগানিস্তানের উপজাতীয় চরিত্র যেটা সেটা শহর এবং গ্রামে যে এক নয়, এই সূক্ষ্ম ভেদগুলো আমরা আফগানিস্তান সম্বন্ধে করি না। কাবুল নদী আমুদরিয়া যেন বরাবরের রক্ত নদীর ধারা। হিংসা যুদ্ধ সেখানে অবিরাম। খ্রিস্টপূর্বাব্দেই বিদেশিদের সঙ্গে লেনাদেনা আফগানদের। ইউরোপ এশিয়ার প্রবেশদ্বার হওয়ায় বিদেশিদের আবির্ভাব। 293 খ্রিস্টপূর্বাব্দে আফগানিস্তান জয় আলেকজান্ডারের। ত্রয়োদশ শতকে চেঙ্গিস খান দখল করলেন আফগানিস্তান। হুমায়ুনের আমলে কাবুল জয় করে নেয় মুঘলরা, যাতে খাইবার পাস হাতের মুঠোয় থাকে তাদের। কিন্তু কাবুল ও গজনির বাইরে মুঘলরাও যেতে পারেনি। গিরিখাতে মন্থর মুঘল বাহিনী ধ্বংস হয়েছে বহুবার। হেরাট ও কান্দাহার ছিল সাফাভিদের অধীনে। উত্তর আফগানিস্তান ছিল তুর্কি আমিরাতের অধীনে। বিশ্ব শক্তি তারা আফগানিস্তানে আসে, তাদের এটা মাথায় খেয়াল রাখতে হয়, এবং সেজন্য এই ধরনের প্রবচন বাক্য বা এগুলো চলে যে আফগানিস্তানে এসে একবার জয় করা যায়, কিন্তু আফগানিস্তানের উপরে রাজত্ব করা যায়, এবং সেটা আলেকজান্ডারের সময় থেকেই আমরা দেখে আসছি। 2500 বছর আগে আলেকজান্ডার আফগানিস্তানে ঢুকেছিলেন আফগানিস্তানের উত্তর থেকে, এবং সেখান থেকে ঢুকে ভারত অব্দি যে আসা, পাঞ্জাব অব্দি আসা, সেই সময়কার জনগোষ্ঠী যারা ছিল আফগানিস্তানে, এখনকার যে জনগোষ্ঠী ঠিক সেইভাবে তো আর ছিল না, তখন অন্য জনগোষ্ঠী ছিল, কিন্তু তারা এই যে গ্রিক বাহিনী তাদের সঙ্গে বিপুল লড়াই করেছিল। সিল্ক রুট আজকের উপমহাদেশ, মধ্য এশিয়া, ইউরোপকে গেঁথে দিয়েছিল বাণিজ্যের সুতোয়। শিল্প সংস্কৃতিতেও যেন সাগর সঙ্গম। গ্রিক, রোমান ও বৌদ্ধ কলার মিশ্রণে জন্ম গান্ধার শিল্পের। আবার 11 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন গজনির সুলতান মামুদ। মামুদের আমল থেকে ছোট বড় গাজীর আনাগোনা এই উপমহাদেশে। আদান প্রদান আজও বন্ধ হয়নি। ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান দিয়ে ঘেরা আজকের আফগানিস্তান। চীনের সঙ্গেও রয়েছে সীমান্ত। পুরো দেশটারই চারপাশে ভূখণ্ড। বহু এলাকায় এখনো জনসংযোগ নগণ্য। ভূপ্রকৃতিও রুখা। আফগানিস্তানে যদি ভৌগোলিক ব্যাপারটা আমরা দেখি, ভৌগোলিক অবস্থান, তাহলে তার অবস্থানটা হচ্ছে মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার একেবারে দুয়ারে বলা যায় আফগানিস্তান। আফগানিস্তান রাষ্ট্রের চেহারা পায় আহমেদ শাহ আবদালির সময়। 1740 নাগাদ নাদির শাহ সময়ে বেদখল হয়ে যায় কাবুল। আবদালির আগে আফগানদের জীবিকা ছিল ভাড়াটে সেনার। হয় সাফাভিদের নয় মুঘলদের হয়ে ভাড়াটে সেনার কাজ। উষর আফগানিস্তানে বরাবরই কৃষিকাজের আকাল। তাই আফগানদের সংস্কৃতি লুটতরাজ, অন্য দেশ আক্রমণ। জনজাতির মধ্যে যুদ্ধ, ওয়ারলর্ডদের রমরমাও সে কারণেই।
আফগানিস্তান যখন আক্রান্ত হচ্ছে তখনই জিহাদের প্রয়োজন হচ্ছে, তা বাদে কি আফগানিস্তানে সংঘর্ষ হচ্ছে না? হচ্ছে। ইসলাম সারা বিশ্বে সর্বত্র একটা মডেল চলছে না, আলাদা আলাদা সমাজের পরিপ্রেক্ষিতে ইসলামকে সেই মডেল, সেই সমাজের ছাঁচে ঢালা হয়। আফগানিস্তানে যেটা চলছে একটা ট্র্যাডিশনাল সমাজ, যেখানে সমাজ ব্যবস্থা যেখানে রয়েছে, সেইখানে একটা ইসলামের একটা মানে খোলসের মধ্যে উপজাতীয় যে চরিত্রটা রয়েছে সেটা বজায় থাকছে। অনন্ত সৌন্দর্য, কিন্তু অনন্ত যুদ্ধক্ষেত্র, বিদেশি শক্তি আর আফগানিস্তান, এই সম্পর্কটা একেবারে তেল আর জলের। বিদেশিরা আফগানিস্তানে অভিযান চালিয়েছে বারবার, কিন্তু স্বাধীন চেতা আফগানিদের খুব বেশি দিন পায়ের তলায় রাখতে পারেনি তারা। প্রথম অ্যাংলো আফগান যুদ্ধে তো ব্রিটিশদের ল্যাজে গোবরে দশা হয়েছিল। সালটা ছিল 1839। ইঙ্গো রুশ টক্কর বা গ্রেট গেম তখন পুরো দমে। সেবার 16,000 সেনার ব্রিটিশ এক্সপিডিশনারি ফোর্স অভিযান চালায় আফগানিস্তানে। শেষমেশ ফেরত আসেন মাত্র একজন সেনা ডাক্তার। পালানোর সময় খাইবার পাসে তাদের কচুকাটা করে আফগান জনজাতির যোদ্ধারা। পরে আরও যুদ্ধ বা অভিযান হলেও কাবুলকে তাঁবে রাখতে পারেনি ইংরেজরা। 1830 এবং 1870-এর দশকে দুবার ব্রিটিশরা আফগানিস্তানে যায়। আফগানিস্তানকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। আফগানিস্তান রাশিয়ান সাম্রাজ্যের বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল বলে আফগানিস্তানে যাওয়ার দরকার পড়েছিল ব্রিটিশদের। এটা আজ পর্যন্ত ইংরেজ বাহিনীর সব থেকে বড় পরাজয়। 17,000 সৈনিক তারা হারায়। শুধু জনজাতিদের মধ্যে যুদ্ধ সংঘর্ষ নয়, দুই আফগান পরিবারের ঝগড়াও ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। হিংসার চোরাস্রোত থাকলেও সাধারণ পাশতুনরা অত্যন্ত অতিথিবৎসল। পাশতুনওয়ালা, রাইট, ওই কালচারটা, যে একবার যখন তোমাকে ওরা আত্মীয়ের মতো দেখছে তখন ওদের কাছে এটা বড় বিষয়। এমনিতে আমার কলিগরা যেরকম, আমি এখন এখানে এসেছি, ওরা আমার শরীর খারাপ হলে মানে প্রত্যেকে কি করব, কিছু আনতে হবে, ওরা সব ফল বাড়ি থেকে স্যুপ রান্না করে সবাই এনে দিচ্ছিল। যেরকম এখনও প্রত্যেকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার ভয় লাগছে না যে এসব হচ্ছে? তারপর 4-5 জন আমায় বলেছে যে কিছু ঝামেলা হলে আমার বাড়িতে চলে আসবে। মুস্তাবা আলীর দেশে বিদেশেতে গাঁথা উথাল পাতাল, অনিশ্চিত আফগানি জীবন, যুদ্ধের দুরাগত কল্লোল, তবে তা অনেকটাই হিউমারের মোড়কে। আসল আফগানিস্তান অবশ্য যে কোনো কাহিনীর থেকে অনেক নিঠুর ও অনেক ট্র্যাজিক। কাবুল আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগে, কারণ মানে গল্পের বাইরে, মানে এটা খুব রিয়েল। লোকে খুব কষ্ট করে, আমার সঙ্গে যারা কাজ করে যেরকম, তারা অনেকেই বড় হয়েছে যখন তালিবান প্রথম এসেছিল। এখন আবার এই নতুন একটা রাজনৈতিক এবং মানে মোস্ট লাইকলি আর একটা কনফ্লিক্ট, মেজর কনফ্লিক্ট হবে, তো সেই জন্য রোম্যান্টিকটা অতটা লাগে না। কিন্তু আমি দেখি একটা মানে গ্রুপ অফ পিপল যারা খুব চেষ্টা করছে যে একটা সঠিক পথে যাওয়ার, একটা ভবিষ্যৎ খুঁজে বার করার। সীমান্তের খাইবার পাখতুনওয়ার পাঠানরা বরাবরই আফগানিস্তানের অনুগত। তারা ডুরান্ড লাইন মানেন না, বলে ওটা আফগানিস্তানের এলাকা। সোভিয়েত আমলে পাকিস্তানের মাটিতে মুজাহিদদের খুল্লাম বিচরণ এবং পরে পাক তালিবান সৃষ্টির নেপথ্য কাহিনী এটাই। 5-এর দশকের গোড়ায় আফগানিস্তানের প্রধানমন্ত্রী হন সোভিয়েতপন্থী জেনারেল মোহাম্মদ দাউদ খান, রাজা জাহির খানের তুতো ভাই। মস্কোর ধারণা ছিল আফগানিস্তানকে নিয়ন্ত্রণ না করলে মধ্য এশিয়ার সব মুসলমান বিদ্রোহী হয়ে যেতে পারে। ঠান্ডা যুদ্ধে গতি পায় এই রুশ ভাবনা, ফলে রক্ত ভেজা প্রান্তরের দিকে ফের আগুয়ান আফগানরা। 1947-এ ব্রিটিশরা ভারত ছাড়ার পর থেকেই আফগানিস্তানকে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে সাবেক সোভিয়েত ইউনিয়ন। আফগানদেরও কোল্ড ওয়ারের অন্যতম খেলোয়াড় রুশিদের শরণাপন্ন হওয়া ছাড়া
আর উপায় ছিল না। সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়, যেতে বাধ্য হয়। তারপরে আফগানিস্তানে যে মোনার্কিক্যাল স্টেটটা থাকে জাহির শাহ এদের আন্ডারে, তাকে পয়সা কে দিত? সোভিয়েত রাশিয়া। কারণ রাশিয়ার একটা পলিসি ছিল ওই গ্রেট গেমই, যে আফগানিস্তানের থ্রু দিয়ে সেন্ট্রাল এশিয়া, সাউদার্ন এশিয়া, সাউথ ওয়েস্ট এশিয়া কন্ট্রোল করব। আফগানিস্তান হচ্ছে একটা গেটওয়ে, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী পশতুন বা পাঠান, প্রায় 42%। প্রত্যেকেই সুন্নি মুসলমান। পরের সংখ্যাটা তাজিক, 27% মতো। উত্তরে শিয়া হাজারাদের বাস। এছাড়া উজবেক, বালুচি, আইমাকরাও আছে। উষর আফগানিস্তানে কৃষিকাজ কোনোদিনই সেভাবে হয় না, নেই শিল্প, ফলে রাজস্ব আদায়ের উপায় তেমন নেই। বিদেশি রাষ্ট্রের ওপর আফগানরা নির্ভরশীল সে কারণেই। আফগানিস্তানে মোটামুটি চারটি বড় গোষ্ঠী রয়েছে। পাশতুন, তারা সব থেকে বড়, 40% জনসংখ্যার। তারপরে হচ্ছে তাজিক, তারা মূলত উত্তর আফগানিস্তানের উত্তরাংশে থাকে। এছাড়াও রয়েছে উজবেক এবং হাজারা। এবং আফগানিস্তানের যে এখন যে পরিস্থিতি, তার সঙ্গে আফগানিস্তানের এই যে জনবিন্যাস, এটা গভীরভাবে যুক্ত। আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ অংশ পাশতুন বা পাঠান, সুন্নি মুসলমান। দীর্ঘ যুদ্ধ তাদের গড়ে নিয়েছে অন্য ধাঁচে। নতুন সহস্রাব্দেও স্পষ্ট সেই চারিত্রিক বৈশিষ্ট্য। আফগানিস্তানের একটা অন্তর্দ্বন্দ্ব চলছিল তখন। 1978 সালে পিডিপিএ, পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান, তারা সেখানে একটি বিপ্লব হয়, যেটাকে সাওয়ার বিপ্লব বলা হয়। সেখান থেকে তারপরে যে কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতা দখল করে, কমিউনিস্ট পার্টির মধ্যে আবার দুটি গোষ্ঠী তৈরি হয়ে যায়, তাদের ভিতরে লড়াই। এবং সেই লড়াই একটি গোষ্ঠী সোভিয়েত কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ করে তাদের সাহায্য চায়। 1956 আফগানিস্তানের পাশে সোভিয়েত ইউনিয়ন, গলাগলি শুরু। 1957 সংস্কারের ফলে চাকরি ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশ। 1965 গঠিত আফগান কমিউনিস্ট পার্টি, নেতা বাবরাক কারমাল, মোহাম্মদ তারাকি। 1973 সামরিক অভ্যুত্থানে সিংহাসন হারালে মোহাম্মদ জিয়ার শাহ রাজতন্ত্রের অবসান। ক্ষমতায় সোভিয়েতপন্থী জেনারেল মোহাম্মদ দাউদ খান। 1975 থেকে 77 নতুন সংবিধান প্রচলন, বিরোধীদের দমন পীড়ন। 1978 কমিউনিস্ট অভ্যুত্থানে নিহত দাউদ খান, প্রেসিডেন্ট তারাকি। রাশিয়া ঢুকছে আফগানিস্তানের কমিউনিস্ট পার্টির সাজেশনে। রাশিয়ার ঢোকার ইচ্ছে, সোভিয়েত ইউনিয়নের সামান্যতম ইচ্ছে ছিল না সেই সময় ঢোকার, কিন্তু মানে তাদের পৃষ্ঠপোষকতায় আফগান কমিউনিস্ট পার্টি বড় হয়েছিল। প্র্যাকটিক্যালি আফগান কমিউনিস্ট পার্টি হঠাৎ করে ক্ষমতা দখলের একটা সম্ভাবনা দেখেছিল, এবং আমেরিকা পাছে এসে ঢুকে না পড়ে, এটাও হয়তো কোথাও একটা রাশিয়ান ক্যালকুলেশনে ছিল, সেই সূত্রে সোভিয়েত ইনভেশন হয়েছে। মোহাম্মদ তারাকি প্রেসিডেন্ট হওয়ার পর শুরু হলো গোঁড়া ইসলামীদের বিদ্রোহ। গ্রামে গ্রামে তৈরি মুজাহিদ গেরিলা। 1979-তে খুন হয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত অ্যাডলফ ডুবস। শুরু হলো আফগান প্রেসিডেন্ট তারাকি বনাম প্রধানমন্ত্রী হাফিজুল্লাহ আমিনের ধুমধুমার লড়াই। শেষমেশ আমিন সমর্থকদের হাতে নিহত মোহাম্মদ তারাকি। 1979 24 ডিসেম্বর আফগানিস্তানে ঢুকে পড়ল রুশ ফৌজ। অজস্র সমর্থক সহ খুন হয়ে গেলেন প্রেসিডেন্ট হাফিজুল্লাহ আমিনও। উপপ্রধানমন্ত্রী বাবরাক কারমালকে প্রেসিডেন্টের কুর্সিতে বসালো মস্কো। কমিউনিস্টদের ক্ষমতা দখল মেনে নিতে পারেনি কট্টরপন্থীরা। দ্রুত পল্লবিত সোভিয়েত বিরোধী প্রতিরোধ। রুশ আফগান ওয়ার, তার কারণ হচ্ছে তখন রাশিয়ানদের ভাসাল সরকার চলতো আফগানিস্তানে, সেটা কোল্যাপস করে যাচ্ছে এবং ফান্ডামেন্টালিজম, ইসলামিক জিহাদিজমের রাইজ হচ্ছে। তাতে রাশিয়া খুব ভয় পায়, কারণ যদি আফগানিস্তানে ফান্ডামেন্টাল ইসলাম আসে তাহলে তো সেটা সেন্ট্রাল এশিয়ার মুসলমান যারা তখন রাশিয়ার আন্ডারে, সেখানেও স্প্রেড করতে পারে। বছর গড়াতে না গড়াতেই গেরিলা যুদ্ধের আগুনের আঁচ রুশ ফৌজিদের গায়ে। নাস্তিক রুশ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরল কমপক্ষে 30 লক্ষ আফগান মুজাহিদ। পাকিস্তানের মাটি থেকে সংগঠিত হলো লড়াই।
শিয়া ইরানও নেমে পড়ল রক্তমাখা এই আফগান মাঠে। আফগানিস্তানে যারা রয়েছে তারা সবাই মুজাহিদ হয়ে যায় না, যদিও তারা নিজেদের মুজাহিদ হিসেবে দেখানোর চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়ন যখন ঢোকে তখনও সেটাকে জিহাদ বলা হচ্ছে, যাতে বিভিন্ন উপজাতি নির্বিশেষে সবাই এসে বিরোধিতা করতে পারে। ঠিক একইভাবে মার্কিন উপস্থিতির বিরুদ্ধেও ওই জিহাদের কথা বলা হচ্ছে। সোভিয়েত বিরোধী মুজাহিদদের অস্ত্র দিত রোনাল্ড রেগানের সিআইএ। রাজনীতির ঘূর্ণিপাকে ঘোলা জল আরও ঘুলিয়ে উঠল। আফগানিস্তান ঘিরে আবার নতুন গেম। প্রথম স্টেজ অফ গ্রেট গেম পার্সিয়া বনাম মোগল। সেকেন্ড স্টেজ অফ গ্রেট গেম জারিস রাশিয়া ভার্সেস ব্রিটিশ ইন্ডিয়া। থার্ড গ্রেট গেম যেটা শুরু হয় রাশিয়া ভার্সেস আমেরিকা। 84-85 সালে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে মুজাহিদদের সাহায্য করতে আফগানিস্তানে ওসামা বিন লাদেন। রুশিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুচ্ছ অভিযোগ। আফগানিস্তান সফরে গেল রাষ্ট্রপুঞ্জের দল। পরের দিকে পাকিস্তান মারফত মুজাহিদদের সমরাস্ত্র সাপ্লাই শুরু চীন ও ব্রিটিশদেরও। জিহাদে যোগ দিল ইসলামী জঙ্গিরা। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত তখন জঙ্গিদের মুক্তাঞ্চল। রেজিস্ট্যান্সটা হচ্ছে জিওপলিটিক্যাল কারণে, রেজিস্ট্যান্সটা হচ্ছে এদের নিজস্ব ইন্টারনাল সভারেনিটি প্রিজার্ভ করার কারণে, কিন্তু সেটা আবেদনটা বাড়ানোর জন্য লোকের কাছে জিহাদ বলে ধরা। 1988-তে 15 থেকে 16টি জঙ্গি গোষ্ঠী জুড়ে হলো আল কায়দা। গতি এলো রুশ বিরোধী ধর্মযুদ্ধে। তার অনেক আগে থেকেই ভিয়েতনাম যুদ্ধের মতো রাশিয়ায় ফেরত যাচ্ছে বডি ব্যাগ, মানে মুজাহিদদের হাতে নিহত রুশ সেনার দেহ। 1979 থেকে 1989 সাল এই 10 বছরে তাদের সেখানে যে পরিমাণ তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটা সোভিয়েত ইউনিয়নের পতনের আরেকটা বড় কারণ। আফগানিস্তানে সেনা থাকবে থাকবে না এই গড়িমসিতে সিদ্ধান্ত নিতে 3 বছর লেগে গেল সোভিয়েত রাশিয়ার। প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ বলতেন, ভিয়েতনামে মার্কিন ফৌজের মতো প্যান্ট খুলে পালাতে পারবেন না তারা। কিন্তু 10 বছরে 15,000 রুশ ফৌজি নিহত হলেন, আর কোটি কোটি রুবেল খরচ ভস্যে ঘি ঢালা হয়ে দাঁড়ালো। শুধু সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন যখন ছিল আফগানিস্তান, তখন কিন্তু আবার ঠান্ডা যুদ্ধের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র চাইতো প্রভাব বিস্তার করতে। I've just received a briefing from my national security advisors on the contents of the proposed Geneva agreements on Afghanistan that would provide for the complete withdrawal of Soviet occupation forces from that country. 1989-এ জেনেভায় শান্তি চুক্তি সই করল আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, পাকিস্তান ও আফগানিস্তান। 1988-র মে মাস থেকে ঘরমুখী রুশ বাহিনী। পরের বছরের ফেব্রুয়ারির মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা তুলে নিল মস্কো। তবে প্রেসিডেন্টের তাকতে থেকে গেলেন রাশিয়া সমর্থিত কমিউনিস্ট মোহাম্মদ নাজিবুল্লাহ।